আমরা লাস্ট ক্লাসে আমরা লাস্ট ক্লাসে কি বলে পাজল ক্লাস করেছিলাম। আজকেও আমরা একটা পাজল ক্লাস করব, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা একটু আমাদের আলোচনাতে চলে যাই সরাসরি, কোনো টাইম টাইম নষ্ট না করে। হ্যাঁ, তো দেখেন, আহ, আমরা লাস্ট ক্লাসে এই পাজলটা করেছিলাম, তাই না? আমরা সবাই বুঝতে পেরেছিলাম পাজলটা সলভ কিভাবে করেছিলাম, বুঝতে পেরেছিলাম? একটু বলবেন প্লিজ, হ্যাঁ দাদা। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ দাদা, বুঝতে জি দাদা, পারছিলাম। বুঝতে পারছি। ওকে, তো আমরা এই পাজলটার পরে আরো কিছু পাজল আমরা করবো আজকে। দেখি পারি কিনা, চলেন। সো লেটস সি ইফ উই ক্যান সলভ। তো এটা তো করেই ফেলেছি সলভ, সেটা আমাদের ইস্যুস না আজকে আর। আমরা এর পরের দিকে যাই। এরপরে দেখেন এই যে আহ 8, 9, 10, হ্যাঁ, তিনটা কোশ্চেন দেওয়া আছে। তিনটা কোশ্চেন হলো বেসিক্যালি ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্ন। এগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এখন না, এগুলো নিয়ে কথা বলবো আমরা পরে, ঠিক আছে? তো আমরা আগে পাজল সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। তো গতকাল আমরা যে পাজলটা করেছিলাম ওটা ছিল কাইন্ড অফ একটা সিঙ্গেল পাজল, ঠিক আছে? আজকে আমরা এই পাজলটা আমরা করবো, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা গ্রুপ পাজল। দাদা, নয়েস আসতেছে। এই গ্রুপ পাজল, দাদা একটু একটু জোরে মিউট কথা করে বলেন। দেন সবাইকে। তা আজকে আমরা যেটা করবো এটা কিন্তু একটা গ্রুপ পাজল, ঠিক আছে? এই যে এই পাজলটা আমরা একটু বসে বসে সলভ করবো এবং দেখবো আমরা পারি কিনা। তো এই প্রশ্নটা আমি একটু কপি করে নিয়ে নেই। কপি করে নিয়ে আমরা চলে যাবো আমাদের ইয়েতে, কি বলে, পাজলের যে লেকচার নোট যেখানে আমরা কপি করে নিচ্ছি প্রশ্নগুলো, সেখানে চলে যাবো, ঠিক আছে? স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন একটু বলেন প্লিজ আমাকে। দাদা, একটু ওয়ার্ড ফাইল দেখতেছি। আর 11 থেকে 15 পর্যন্ত যে পাজলটা হ্যাঁ, নিচ্ছেন এই ওটা। চলে আসছে, কোশ্চেনটা আমরা নিয়ে আসছি, ঠিক আছে, আমাদের কাজের সময়। তো চলেন আমরা তাহলে এখান থেকে পড়ে শুরু করি। ক্লাস রেকর্ডিং কি অন দেখাচ্ছে? জি হ্যাঁ দাদা। দাদা। জি দাদা। ওকে, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি। জি দাদা, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু পড়বো, আমরা পড়তে পড়তে শিখবো, ঠিক আছে? কারণ পাজল জিনিসটা হচ্ছে নিয়ম কানুন বোঝা দরকার নাই, আমরা পড়তে পড়তে শিখি, ঠিক আছে? এটাই বেটার হবে। বলতেছি কি, এ গভর্নমেন্ট ইজ অ্যাসাইনিং ইচ অফ 6 এম্বাসি অফিস ওয়ার্কার। একটা সরকার কি করতেছে, তার 6 জন মানে আপনার 6 জন এম্বাসি অফিস ওয়ার্কার আছেন, তাদেরকে বিভিন্ন ইয়েতে হয়তো বা ধরেন অ্যাসাইন করতেছে, এম্বাসিতে অ্যাসাইন করতেছে। এদের নাম কি? এই দেখেন, এই নামগুলো এমন ভাবে থাকবে সো দ্যাট আপনি তাদেরকে অক্ষর দিয়ে ডিনোট করতে পারেন। ফর এক্সাম্পল, এটাকে আমি এফ বলবো, এটাকে আমি জি বলবো, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে। এখানে একটা মজার বিষয় আছে, অনেকে মনে করে এফ জি এইচ, তাহলে বাকি তিনটা মনে হয় আই জে কে হবেই হবে, শিওর। কিন্তু এমন হতে পারে পরীক্ষার হলে গিয়ে দেখবেন আই জে দিয়ে পরের নামটা কে দিয়ে দেন, পরের নামটা এল দিয়ে দিছে। এটা আপনাকে পরীক্ষার হলে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, এটা আপনাকে বাধ্য করবে so that you read the whole question very carefully. And this is the only reason I said in our last class যে আপনি পাজেলের একটা ওয়ার্ডও মিস করতে পারবেন না। চেতক কি করে? চেতক কি করে? ছোট্ট কোনো কিছু দিয়েন না ওর কাছে। তো এবার কি বললো, তাহলে ওদের 6টা এম্বাসি মেম্বার আছে, বা এফ, জি, এইচ, আই, জে, এবং হচ্ছে গিয়ে কি কে। ওদের 6 জন মেম্বার আছে, ওয়ার্কার আছে, ওদেরকে এখন কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। আচ্ছা, এখন কোথায় অ্যাসাইন করবেন ভাই? টু এম্বাসিস। আচ্ছা, বলছে কি যে দেয়ার আর 4 এম্বাসিস, 4টা এম্বাসি আমাদের আছে। এর মধ্যে কি, এম্বাসি এল অ্যান্ড এম আর লোকেটেড ইন কান্ট্রিজ উইথ ড্রাই ক্লাইমেট। মানে এল এবং এম, এই দুইটা এম্বাসি এমন জায়গায় লোকেটেড সেখানকার ক্লাইমেট হচ্ছে ড্রাই। আর ওয়ারএস যেখানে কিনা পি এবং টি আর লোকেটেড ইন কান্ট্রিজ উইথ হিউমিড ক্লাইমেট, অর্থাৎ এগুলা হচ্ছে কোথায় অবস্থিত? এগুলা হচ্ছে আপনার হিউমিড ক্লাইমেটের আবহাওয়ার
দেশে অবস্থিত। তার মানে দে হ্যাভ 4 এম্বাসিস, LMP। এল এবং এম হচ্ছে ড্রাই ক্লাইমেটের এরিয়াতে অবস্থিত, আর পি এবং টি হচ্ছে গিয়ে আপনার হিউমিড ক্লাইমেট অবস্থিত। তো এটাকে সুন্দর করে ডিনোট করার জন্য উই ক্যান ড্র এ টেবিল। আমরা একটা টেবিল ড্র করতেই পারি, এটা খারাপ কিছু বলার বলার কিছু নাই। তো টেবিল যেহেতু ড্র করব, তো আমাকে 2 মিনিট সময় দিবেন, হ্যাঁ। এই টেবিলটা আমার মনে করেন যে আগেই ড্র করে নিলে ভালো হইতো, অবশ্য ঠিক না? আমি কেন আগে ড্র করলাম না এটা। আচ্ছা, এটা আমি ড্র করবো না, জান, আজকে ড্র না করে আমরা সলভ করবো, দেখি পারি কিনা, চলেন, ঠিক আছে। এন্ড আই হোপ আমরা পারবো, না পারার কোনো কারণ নাই। ওকে, হ্যাঁ। তো আমরা ড্র না করে কিভাবে পারবো, চলেন দেখি। আমরা বলতেছি যে আমাদের 6 জন ওয়ার্কার আছে। 2টা এম্বাসি হচ্ছে কোথায়, ড্রাই ক্লাইমেটে। আমি লিখলাম যে ড্রাই ক্লাইমেট। আবার 2টা এম্বাসি কোথায়, এই হিউমিড ক্লাইমেট, লিখলাম হিউমিড ক্লাইমেট। এই যে লিখে দিচ্ছি, ঠিক আছে। 2টা হচ্ছে ড্রাই ক্লাইমেটে, আর 2টা হচ্ছে গিয়ে কিসের মধ্যে অবস্থিত, হিউমিড ক্লাইমেটে হিউমিড হচ্ছে গিয়ে ক্লাইমেট। আপনার অবস্থিত, ঠিক আছে। আমি এটাকে লিখলাম। এখন ড্রাই ক্লাইমেটের যে আপনার এম্বাসি, সেগুলোর নাম কি কি? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে গিয়ে কি এম। অন দা আদার হ্যান্ড। হিউমিড ক্লাইমেটে যেগুলো অবস্থিত সেগুলো কি কি, একটা হচ্ছে পি পি, এবং টি। আর একটা আর হচ্ছে একটা হচ্ছে গিয়ে টি। টি। ঠিক। বুঝতে পারছি না আমরা সবাই, বিষয়টা বলেন তো। জি জি। দাদা। এটা যে খুব কঠিন কিছু তা কিন্তু না, মোটামুটি সহজ জিনিস যদি আপনি মন দিয়ে কি পড়েন, হ্যাঁ। এগুলো খুব সহজ জিনিস, একসময় অনেক পাজল সলভ করতাম, বললাম না, এখন আসলে করা হয় না, লাগেও না, করিও না। আচ্ছা, গেল। এখন আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, চলেন দেখি পারি কিনা। আমাদের এটা বলা আছে, এখন দেখেন কি বলতেছে, আমরা আমাদের কন্ডিশন গুলো একটু বোঝার চেষ্টা করি। বলতেছে দ্য অফিস ওয়ার্কার মাস্ট বি অ্যাসাইনড অ্যাকর্ডিং টু দ্য ফলোইং রুলস। নিচের নিয়মগুলো মেনে আপনাকে কি করতে হবে, অফিস ওয়ার্কারকে অ্যাসাইন করতে হবে। তো আমরা একটু দেখি তো, যে অ্যাসাইন করার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, বা কন্ডিশনস গুলা কি দিছে। লেটস ট্রাই টু এক্সপ্লোর দ্য কন্ডিশনস গিভেন, ঠিক আছে। সো হোয়াট ইউ আর সেইড ইন দ্য কন্ডিশন গিভেন, you are said that each embassy, বলছে each embassy must have at least one worker assigned to it। মানে কি, মানে প্রত্যেকটা এম্বাসিতে কমপক্ষে একজন করে একজন করে ওয়ার্কারকে অ্যাসাইন করতে কর্মকর্তা হবে। থাকতে হবে। তা আমি কি লিখি, আমি ওকে। কিভাবে লিখতে পারি, আমি মনে করি এইভাবে লিখলাম যে এম্বাসি মেম্বার। এই এম্বাসি মেম্বারটা কি হবে, একটু দাঁড়ান। এই মেম্বারটা, প্রত্যেকটা এম্বাসি কি হবে, কমপক্ষে একটা বা তার চাইতে বেশি মেম্বার থাকতে হবে। এটাকে আমি ডিনোট করব কিভাবে, এই যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। এম্বাসি মেম্বার ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। বুঝতে পারলাম। এরপর কি বলছে, লিস্ট ওয়ান এম্বাসি ইন দ্য হিউমিড ক্লাইমেট মাস্ট হ্যাভ at least 2 worker assigned to it। মানে কি, কমপক্ষে হিউমিড ক্লাইমেটের একটা এম্বাসিতে কমপক্ষে 2 জন লোক থাকতে হবে। ঠিক আমি লিখতে পারি কি, আমি লিখলাম, আমি লিখে দিচ্ছি যে at least one humid climate embassy will have, ঠিক আছে, at least 2 workers। মানে কি, মানে হলো হিউমিড ক্লাইমেট পি এবং টি এর মধ্যে কমপক্ষে যে কোনো একটাতে কমপক্ষে 2 জন লোক রাখতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে পি এর মধ্যে একজন রাখবেন, তাহলে আই এর মধ্যে আপনার কমপক্ষে 2 জন রাখতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই, রাখতেই হবে। এরপর কি বলছে দেখি, এরপর বলছে জি ক্যান নট বি অ্যাসাইনড টু দ্য সেম এম্বাসি অ্যাজ কে। মানে কি, জি এবং কে কোনোভাবেই একই এম্বাসিতে থাকতে পারবে না। তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি, উই ক্যান সে দ্যাট জি ইজ নট ইকুয়ালস টু কে।
এই কথার অর্থ হবে কি, জি এবং কে কখনোই কোনোভাবে একসাথে না। হয়ে গেল, সে জি এবং কে তারা আলাদা। এরপরে কি বলেছে, আই মাস্ট বি অ্যাসাইন্ড টু এন এম্বাসি ইন ড্রাই ক্লাইমেট। ওকে, এই আই অবশ্যই কোথায় বসবে, সে অবশ্যই ড্রাই ক্লাইমেটে বসবে, লিখে রাখলাম। জে মাস্ট বি অ্যাসাইন্ড টু এন এম্বাসি ইন হিউমিড ক্লাইমেট। যে কোথায় বসবে, তাকে অবশ্যই হিউমিড ক্লাইমেটে বসতে হবে। তো এই হলো গিয়ে কি সো ফার আমার কন্ডিশন। আমি কি কন্ডিশন গুলা ভালো করে বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? জি দাদা জি ভাইয়া বুঝতে পারছি। জি দাদা বুঝতে পারছি। condition গুলা কিন্তু বুঝতে পারছি। So the conditions here mentioned is not that difficult to understand, I think. না বুঝলে বলতে পারেন, আমি ট্রাই করে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এটা আমার হলো প্রি কন্ডিশন। দিস ইজ দ্য প্রি কন্ডিশন গিভেন টু মি টু সলভ দ্য কোশ্চেন। ঠিক আছে, এটা আমার একটা প্রি কন্ডিশন, এটাকে বোল্ড করে রাখি বোঝার সুবিধার্থে, তাই না? ভালো হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন সলভ করবো একটা একটা করে, দেখি পারি কিনা, চলেন। প্রশ্ন নম্বর 11-তে বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যাসাইনমেন্ট অফ দ্য ওয়ার্কার টু এম্বাসিস। মানে কি বলছে, পাঁচটা অপশনের মধ্যে কোন জিনিসটা, কোন অ্যাসাইনমেন্টটা অ্যাকসেপ্টেবল হতে পারে। যে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে সবগুলা কন্ডিশন ফুলফিল করছে, নিচের কোন কন্ডিশনটা বলা যায় বলেন। তো আমরা এক এক করে দেখবো কোনটা বাদ দেওয়া যায়। আওয়ার ডিউটি ইজ নট টু ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার, আওয়ার প্রাইমারি ডিউটি অ্যান্ড প্রাইমারি টার্গেট ইজ টু ফাইন্ড আউট দ্য রং অ্যান্সার। যেমন আমাদের বলা ছিল যে হিউমিড ক্লাইমেটের এনভায়রনমেন্টে, হ্যাঁ, আমি এগুলো মার্ক করে দিই, কন্ডিশন নম্বর 1 যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে, কন্ডিশন নম্বর 2, ঠিক আছে, কন্ডিশন নম্বর 3, দেখে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, কন্ডিশন নম্বর 4, কন্ডিশন নম্বর 5। তো কন্ডিশন নম্বর 2 এ বলা ছিল যে হিউমিড ক্লাইমেট অর্থাৎ পি এবং টি যে কোনো একটাতে একজনের বেশি মেম্বার থাকতেই হবে। কিন্তু দেখেন অপশন এ তে পি এবং টিতে কিন্তু দুইটাতেই একজন করে লোক রাখা হয়েছে। সো অপশন এ প্রথমেই বাদ। কথা কি ঠিক আছে না ভুল আছে? জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। এবার অপশন বি তে আমরা একটু দেখি কি হইতে পারে। অপশন বি তে বলছিল যে 3 নম্বর শর্ত অনুসারে জি এবং কে একসাথে হবে না। তাহলে বি তে এই যে এল এমবাসিতে জি এবং কে একসাথে, তাহলে অপশন বি ও বাদ। কথা কি আমার ঠিক আছে? হ্যালো? জি ভাইয়া জি জি দাদা ঠিক আছে। অপশন এই যে 4 নম্বর কন্ডিশন, আই অবশ্যই ড্রাই ক্লাইমেটে বসবে, কিন্তু খেয়াল করে দেখেন অপশন ই তে আই বসছে হিউমিড ক্লাইমেটে, তাহলে এটাও বাদ। কথা কি আমার ঠিক আছে? জি দাদা জি জি অপশন 5 নম্বর শর্ত অনুসারে যে বসবে হিউমিডে, কিন্তু খেয়াল করে দেখেন এই যে ডি নম্বর অপশনে যে বসছে ড্রাই ক্লাইমেট, এই যে এল এ বসছে, তাহলে এ এটাও বি বাদ। ডি ই সবই বাদ। তাহলে অ্যান্সার হবে কোনটা? সি সি অ্যান্সার হবে এন্ড অ্যান্সার আই সি। ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি যদি ই নাম্বারটা পড়েন দেখবেন যে কোনো অপশনকেই সে ভায়োলেট করছে না, ইট ইজ কনফর্মিং অল দ্য কন্ডিশনস গিভেন। সো সার্টেনলি দ্য অ্যান্সার ইজ সি। সবাইকে বুঝতে পেরেছি না বুঝতে পারি নাই বলেন? জি দাদা বুঝতে পেরেছি, ব্রিলিয়েন্ট। নাও 12 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি আসেন। আপনাকে বলা হয়েছে হুইচ অফ ফলোইং মাস্ট বি অ্যাসাইন্ড আইদার টু এল অর টু এম। বলছে নিচের কোনটাকে অবশ্যই এল কিংবা এম এ বসাতেই হবে। এখন আপনি বুদ্ধি করে বলেন এল এবং এম এরা কি ধরনের এম্বাসি বলেন তো? ড্রাই ক্লাইমেট। তা আপনি 100% চক্ষু বন্ধ করে বলতে পারেন ড্রাই ক্লাইমেটে কাকে অবশ্যই রাখতে হবে? আই আই কে আই রাখতে হবে। এখন অপশনে কি আই আছে? হ্যাঁ, ডি আছে নাম্বারে আই আছে, তার মানে এইটা আমার রাখতেই হবে। অন্যগুলা রাখবো কি রাখবো না সেটা আমার দেখা লাভ নাই, কারণ অন্যগুলা রাখতেও পারি নাও রাখতে পারি। কারণ গত ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম, যখন বলবে মাস্ট বি, হুইচ অফ দ্য তাহলে ফলোইং অবশ্যই মাস্ট বি, যখন বলবে মাস্ট বি
তখন ওটা অবশ্যই একটা কারেক্ট। অপশন অলওয়েজ রাইট, আর জি। বাকিগুলা রাইট হইতেও পারে নাও 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 হইতে হতে পারে। পারে। কথা বুঝতে পারছি আমরা? জি Good. এবার 13 নম্বর অপশন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ট্রু, নিচের কোনটা সত্য হতে পারে না। তার মানে এখানে যে 5টা অপশন দেওয়া আছে এর মধ্যে একটা অপশন আছে যা সত্য হবে না, আর বাকি 4টা অপশন সত্য হতেও পারে, আবার সত্য নাও হতে পারে, আবার সবসময় সত্য হতেও পারে, কিন্তু একটা অপশন আছে কোনোভাবেই সত্য হবে না। কথা বুঝতে পারছেন কি বলছি? জি কথা বুঝতে পারছেন কি বলছি? জি জি আচ্ছা, এখন এই প্রশ্নটাকে আমরা দুই ভাবে ক্র্যাক করতে পারি, কারণ প্রশ্নে বলা আছে 1 ওয়ার্কার, 2 ওয়ার্কার, 3 ওয়ার্কার, মানে ওয়ার্কারের নাম্বার দিয়ে প্রশ্নটা করা হয়েছে। যেমন আমি যদি 4 নম্বর কন্ডিশন আর 5 নম্বর কন্ডিশনের দিকে তাকাই তাহলে প্রশ্ন পড়ে বুঝতে পারবো আই এবং জে কখনোই একই ক্লাইমেটের এম্বাসিতে থাকতে পারবে না। এই কথাটা কি সত্যি না ভুল বলেন তো? কারণ সত্যি। আই বসবে ড্রাই ক্লাইমেটে, যে বসবে হিউমিড ক্লাইমেটে, হিউমিড ক্লাইমেট। ওরা কখনোই একই ধরনের এম্বাসিতে থাকা পসিবল, মানে সরি একই ধরনের এনভায়রনমেন্টের এম্বাসিতে থাকা পসিবল না পসিবল না না। কোনোভাবেই পসিবল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এই প্রশ্নতে এরকম কিছু বলা হয় না, এখানে বলা হয়েছে নাম্বার অফ ওয়ার্কার দিয়ে প্রশ্নটা। তাহলে আমাকে এখন বুদ্ধি খাটাতে হবে যে আমি এখানে যে মেম্বার দিব কোনটায় মেম্বার কিরকম দিতে পারি, 1 ওয়ার্কার, 2 ওয়ার্কার, 3 ওয়ার্কার। খেয়াল করে দেখেন অপশন এ তে বলছে আমরা এলে একটা ওয়ার্কার দিব। ভাই এলে যদি আপনি একটা ওয়ার্কার দেন, আপনার কাছে আছে 5টা ওয়ার্কার, আপনি মনে করেন এম এ একটা ওয়ার্কার দিলেন, বাকি 4টাতে মনে করেন যে হিউমিড ক্লাইমেটে ভাগ ভাগ করে দিলেন, তাহলে আমার মোটামুটি সব কন্ডিশনে ফুলফিল হয়ে যায়। তার মানে এ নাম্বারটা সত্য হইলেও হইতে পারে, ব্যাপারটা এরকম না বলেন তো? জি এখন বুদ্ধি করে দেখেন ঝামেলাটা কোথায় হবে। ঝামেলাটা হবে ড্রাই ক্লাইমেটের কোনো এম্বাসিতে আপনি কোনোভাবেই 3জন ওয়ার্কার দিতে পারবেন না। কারণ কি, মনে করেন আপনি যদি বলেন যে সুমন ভাই আমরা ড্রাই ক্লাইমেটের কোনো একটা এম্বাসিতে 3জন ওয়ার্কার দেব, মনে করেন এল এলতেই আমরা 3জন ওয়ার্কার দিব, এল এ যদি আমি 3জন ওয়ার্কার দেই তাহলে আমার হাতে আছে কি আর 3জন মেম্বার, কারণ মোট মেম্বার তো আমার 6জন। এখন সবগুলোতে তো আমার কমপক্ষে একজন রাখতেই হবে। সেক্ষেত্রে এম এ একজন দিলাম মনে করেন, ঠিক আছে, পিতে মনে করেন যে একজন দিলাম, ঠিক আছে, তাহলে তো হবে না। তারপর মনে করেন আই এ মনে করেন একজন দিলাম। সমস্যাটা কোথায় এটা হইলো, ফুলফিল হয় না। আমাকে কিন্তু বলা দুইটা ছিল হচ্ছে যেগুলো। জি। হিউমিড ক্লাইমেটে কোনো যে কোনো একটা থেকে অ্যাটলিস্ট আপনার 2জন লোক দিতে হবে। দুই- সো আপনি যদি ড্রাই ক্লাইমেটের কোনো একটা এম্বাসিতে 3জন লোক দিয়ে দেন, হিউমিড ক্লাইমেটের শর্ত কিন্তু ভায়োলেট হয়ে যাবে। এই জন্য মাথায় রাখতে হবে ড্রাই ক্লাইমেটে কোনোভাবেই কোনো এম্বাসিতে 3জন মেম্বার দেওয়া যাবে না। তো এখানে যদি আমি তাকাই আমি দেখবো অপশন ডিতে বলতেছে যে 3 ওয়ার্কার্স আর অ্যাসাইনড টু এম, এমটা হচ্ছে ড্রাই ক্লাইমেটে। তো আপনি যদি এম এ 3জন লোক দিয়ে দেন, ধরেন এম এ 3জন লোক দিয়ে দিলেন, এখন সমস্যাটা কোথায় হবে, আপনার হাতে আছে আর হচ্ছে 3জন লোক, সেক্ষেত্রে এল এ একজন দিবেন, পিতে একজন দিবেন, টিতে একজন দিবেন। এখন আপনি তো তাহলে রুলস মানলেন না, তার মানে কি এম এ কোনোভাবেই 3জন লোক দেওয়া যাবে না। সো ইট ক্যান নট বি ট্রু, দ্য অ্যান্সার ইজ ডি। আমরা কি বুঝতে পারলাম না বুঝতে পারিনি? জি জি ওকে, সো এইভাবে আমরা বেসিক্যালি কোশ্চেনকে ক্র্যাক করতে পারি, ঠিক আছে? আমরা যেন বলি যে পাজল যদি বুদ্ধি করে সলভ করেন ভাই, পাজল আপনার হলো প্রশ্ন পড়ার আগে আপনার উত্তর রেডি হয়ে থাকে। আর যদি বুদ্ধি করে সলভ না করেন তাইলে মাথা মোতা মনে করেন যে হ্যাং হয়ে যাবে, দেখবেন খুব ঠান্ডা মাথায় পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা দাদা, আমার একটা কোশ্চেন আছে। শিওর, বলেন, জোরে বলেন একটু। দাদা এই যে মানে পাজেলের জন্য যে এত লেখা লিখতে হচ্ছে, এটা আমরা কোথায় লিখবো? মানে কোশ্চেন পেপারে লিখবো নাকি হচ্ছে আলাদা করে রাফ করতে? ভাই এই ফালতু প্রশ্নগুলো বাদ দিই, বাদ দিই ভাই, রাগ করেন না। আচ্ছা ঠিক আছে। আই দাদা থিংক দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার, ঠিক আছে? দাদা ই নাম্বারটা এই যে একটু একটা দেখেন। প্রশ্ন যে পরীক্ষার হলে মানে সেই আদিকালের খ্যাত প্রশ্ন যে পরীক্ষা হলে রাফটা আমি কোথায় করব, তারপর হচ্ছে অঙ্ক করার পর রাফ করার পর সেই রাফ কেটে দিব কিনা, কেন রে ভাই, স্মার্ট হন।
আপনি স্মার্ট ডিসিশন মেকার হন। এই প্রশ্নগুলো কেন আসে ভাই? এই প্রশ্নগুলো কোত্থেকে আসে, কেন আসে? এই প্রশ্ন আমরা করিনি না কোনোভাবে ভাই, ঠিক আছে? না দাদা, মানে আমি শুনেছিলাম যে হচ্ছে কোশ্চেনটা ফেরত নেয়, এই জন্য কোশ্চেনটা করা, যে মানে কোশ্চেন ফেরত কোশ্চেনটা দিলে ফেরত নেয় কোশ্চেন তো। রাফ করা যাবে না কেন ভাই? আপনার কমন সেন্স ইউজ করেন। আপনাকে অবশ্যই কিছু না কিছু দেওয়া হবে, হোয়ার ইউ ক্যান মেক রাফ, কোনো না কিছু দেওয়া হবে। এই প্রশ্নগুলো করবেনই না, এগুলো হচ্ছে মুখরোচক প্রশ্ন, ঠিক আছে? কিন্তু এই প্রশ্নগুলো আমি আপনাকে কোনোদিন অ্যান্সার দিব না, আমি বিরক্ত হব, খুবই দাদা বিরক্ত। ই নাম্বার অপশনটা একটু দিন। হ্যাঁ, চেক করি ই নাম্বার। উনি বলতেছে কি ই নাম্বারটা ক্যান নট বি ট্রু হতে পারে কিনা দেখি চলেন। বলতেছে যে 3 ওয়ার্কার্স অ্যাসাইনড টু টি। ভাই আপনি যদি টিতে তো হবে না। 3জন ওয়ার্কার অ্যাসাইন করে দেন, তাহলে বাকিগুলোতে আপনি কিন্তু একজন করে ওয়ার্কার অ্যাসাইন করবেন। লজিকটা কি ঠিক আছে না ভুল আছে বলেন? জি তাহলে আপনি যদি মনে করেন যে টিতে 3জন দিবেন, তাহলে এল এ দিবেন একজন, ঠিক আছে? ব্যাপারটা দেখেন, এল এ দিবেন একজন, তারপর কি করবেন, এম এ দিবেন একজন, পিতে দিবেন একজন, টিতে দিবেন হচ্ছে 3জন। আমি কোনো সমস্যা দেখি না। কেন দেখি না? কারণ আমার প্রশ্নে বলা ছিল যে আমার যে কোনো ভাবেই হোক প্রত্যেকটা এম্বাসিতেই কমপক্ষে একজন লোক দিতে হবে। আর হিউমিড ক্লাইমেটের যে কোনো একটা এনভায়রনমেন্ট, যে কোনো একটা এম্বাসিতে কমপক্ষে 2জন লোক রাখতে হবে। তো আমি যেমন ধরেন টিতে 3জন লোক দিছি, তো কমপক্ষে 2জন মানে কি 2-এর অধিকও থাকতে পারে। টিতে আমি 3জন দিছি, বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিছি। কোনো জি রুলস দাদা কি ভায়োলেট হয়েছে? জি না, বুঝতে হয় পারছি। না। সো ইট ক্যান বি অ্যান্সার অলসো। সো আমরা সেটাই বের করব যেটা ক্যান নট বি ট্রু। তো ক্লিয়ার সবার কাছে এটা? জি দাদা ওকে। জি জি ভাইয়া। এরপরে কি বলেছে? কোশ্চেন নম্বর 14, ইফ জি and কে আর অ্যাসাইনড টু এল and এম রেসপেক্টিভলি। এই রেসপেক্টিভলি মানে কি? মানে একে অনুসারে। একে, মানে জি এবং কে কে একে একে এল এবং এম এ দেওয়া হলো। তার মানে এল এ হচ্ছে জি, ভালো করে বুঝতে হবে, আর এম এ হচ্ছে গিয়ে কি কে। ভালো করে বুঝেন বিষয়টা, ঠিক আছে? এম এ হচ্ছে গিয়ে কি কে, ভালো করে বুঝতে হবে। জি এবং কে কখনোই আলাদাভাবে, সরি একসঙ্গে থাকবে না। ওরা কিন্তু আলাদা দুইটা ইয়েতে আছে, এল এ আছে আর হচ্ছে এম এ আছে। সো রুলস কিন্তু ভায়োলেট করে নাই, ওরা একই এম্বাসিতে নাই। ভালো কথা। এখন দেখেন, আপনি কিন্তু জানেন, কি জানেন, আই কে অবশ্যই ড্রাই ক্লাইমেটে দিতেই হবে। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, যে আই হয় এল ডিপার্টমেন্টে থাকবে, এল এম্বাসিতে অথবা এম এম্বাসিতে। তো হতে পারে যে জি এর সাথেই আই আছে, অথবা হতে পারে কি যে ধরেন আপনার কি বলে যে কে এর সাথেই আই আছে, এমন কিছু একটা হবে নাকি? জি এখন প্রশ্ন হলো, তাহলে ড্রাই ক্লাইমেটে আমরা অলরেডি কয়জন লোক বসায় ফেললাম বলেন তো বুদ্ধি করে একটু? 8 জন। না, 3 জন। 3জন ভাই। 3জন একজন। দাদা। কে ও সরি বসাইছি, সরি। কে বসাইছি, আইকে আমি যে কোনো একটায় বসাইয়া দিব। তো মোট কয়জন বসাইলাম? 3 জন। 3জন দাদা। 3জন। তাহলে আমার হাতে আছে আর কয়জন? 3জন। 3জন। আর 3জন 3 জন আছে। আছে। এই যে 3জন আমার হাতে আছে, এই 3জনের কেউই কিন্তু ড্রাই ক্লাইমেটে বসবে না। কেন বসবে না? কারণ হিউমিড ক্লাইমেটে যে কোনো একটাতে কমপক্ষে 2জন লোক রাখতে হবে, আর আরেকটাতে তো ভাই আপনার কমপক্ষে একজন লোক দিতে হবে। তাহলে আপনার হাতে মেম্বারই আছে 3জন, তার মানে কি পি এবং টিতে যে কোনো একটা 2জন দিব আর একটা একজন দিব নাকি? জি জি দাদা। জি আচ্ছা, এখন পি এবং টিতে বসানোর জন্য আমার কাছে অপশন আছে কি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি জে কে আই বসায় ফেলছি। জে কে আই, সরি, জি কে আই বসায় ফেললে আমার হাতে আছেটা কি? আমার হাতে আছে জে, আমার হাতে আছে এফ, এফ আর আমার হাতে এইচ। আছে এইচ। জি এখান থেকে আমি তো ভাই অলরেডি একটা জিনিস জানি চক্ষু বন্ধ করে, যে যে অবশ্যই হিউমিড ক্লাইমেটে বসবেই নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমরা এখন অপশনটা পড়ি। বলতেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, মানে এটা কোনোভাবেই মিথ্যা হতে পারবে না। অপশন এ তে বলতেছে এফ ইজ অ্যাসাইনড টু আইদার পি অর টি। এফ কে পি অথবা টি তে অ্যাসাইন করা হবে। দেখেন ভাই, আমরা প্রশ্ন করে দেখতে পাচ্ছি জে, এফ, এইচ এদেরকে পি অথবা টি তে কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ করে বসাইতে হবে নাকি এই 3জনকে নাকি? জি তার মানে এফ অবশ্যই পি অথবা টি তে থাকতেই হবে।
সো এখানে কিন্তু এ নাম্বারটাই অ্যান্সার আমরা প্রথমেই পেয়ে গেছি নাকি? জি জি দাদা। হুম। এখন আপনি বলতে পারেন যে ভাই কেন ডি নাম্বারটাও তো হতে পারে। দেখি জি তো না ডি এটা নাম্বার এসে ই চেক করছি নাম্বারও তো হতে পারে দাদা। কোনটা ঠিক ই আছে নাম্বারও হতে পারে যে এইচ ইজ অ্যাসাইন্ড টু এল। দেখেন এইচ কোনোভাবেই এল এ বসবে না ভাই, কারণ এইচ যদি এল এ বসায় দেন তাহলে আপনি তো ড্রাই ক্লাইমেটেই 4 জন বসায় দিলেন, তাহলে আমার পি আর টি তে বসানোর জন্য অপশন রইল কয়টা? 2টা। হইব? জি না না। রুল পি এবং টি যে কোনো একটা অ্যাটলিস্ট 2জন লোক রাখতে হবে। কথা ই কি বুঝতে হবে না পারছি? দাদা? ইটা কেন হবে আমরা দেখি এসে আগে, চেক ঠিক আছে? করছি আগে কেন এই হবে যে ডি নাম্বারটা যে ভুল আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ দাদা, ওটা বুঝতে পারছি। এখন বলছে কি ই নাম্বারে আসি, এইচ ইজ অ্যাসাইন্ড টু টি। এইচ নাম্বারটা টিতে বসতে পারে কেন? আমি যদি বলি টিতে না বসে পিতে বসাবো, কোনো সমস্যা আছে? জি না কোনো না। সমস্যা নাই। ক্লাইমেটের মধ্যে দুটো অপশন আমার কাছে আছে, তার মানে এইটি যে কোনো এইচ টিতে বসবেই, এটা মাস্ট বি ট্রু না। এইচ বসবে পি অথবা টিতে, এটা মাস্ট বি ট্রু। যেমন এফ কে বলা হয়েছে কি এতে এফ পি অথবা টিতে বসবে। হ্যাঁ, এফ কে আমার পি অথবা টিতে বসাতেই হবে, এটা বিষয়। কথা কি বুঝতে পারছি আমি? বুঝতে পারছি জি দাদা। গুড। এবার দেখেন এটা সবচেয়ে বড় প্রশ্ন, 15 নাম্বার। আমরা পাজলটা সলভ করে প্রায় মোটামুটি শেষ দিকে চলে আসলাম, তাই না? বলছি ইফ GHK আর অ্যামং দ্য ওয়ার্কার অ্যাসাইন্ড টু হিউমিড ক্লাইমেট, মানে কি? মানে হচ্ছে যে হিউমিড ক্লাইমেটে কি করা হয়েছে আমরা একটু দেখি। বলা হচ্ছে যে হিউমিড ক্লাইমেটে আপনার কাদেরকে অ্যাসাইন করা হয়েছে? GHK। আচ্ছা আমি দেখি তো GHK, তাহলে হিউমিড ক্লাইমেট মানে পি অথবা টিতে এখানে কাকে দেওয়া হয়েছে? GH অথবা কে। বুঝতে পারছি, ভালো কথা। এখন সমস্যা হইলো আমার তো আবার 5 নাম্বার কন্ডিশনে বলা ছিল হিউমিড ক্লাইমেটে যেও আসতে হবে নাকি? জি হ্যাঁ দাদা। তাহলে জিএইচ কে আপনি দিছেন, সমস্যা নাই, যে কেউ আপনাকে আনতে হবে। তার মানে হিউমিড ক্লাইমেটে আমি কয়জন মেম্বারকে বসায় ফেললাম বলেন তো বুদ্ধি করে? 4 জন চারজন দাদা। 4 জন। 4 জন। হাতে আছে আমার কয়জন? 2 জন 2 জন। হাতে যে 2 জন আছে এরা কারা কারা? এফ আই আর এফ। আই। আই আর হচ্ছে গিয়ে কি এফ। এফ। আই এফ ভাই আপনি যদি 4 জন মেম্বারকে হিউমিডে বসায় দেন তাহলে ইওর রিমেইনিং হচ্ছে 2টা মেম্বার। এল এবং এম এর জন্য 2জন মেম্বার আছে, তার মানে কি আই কে একটা দিতে দিতে হবে আর এফ বসবে আর একটাতে গিয়ে। কথা কি বুঝতে পারছি? দাদা। জি দাদা। এবার আপনারা বুদ্ধি করে বলেন এই 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? হ্যাঁ, অপশন এ। জল দিয়ে যাও। অপশন এ। হ্যাঁ, অপশন এ মানে এ। কি? বলছে এফ ইজ অ্যাসাইন্ড টু মানে অ্যান বসবে। এম্বাসি। এফ এমন একটা এম্বাসিতে অ্যাসাইন করা হয়েছে টু হুইচ, যেটাতে নান অফ দেম অফ দ্য আদার, বাকিগুলোর কেউই ইজ অ্যাসাইন্ড মানে অ্যাসাইন্ড না। মানে এফ দাদা। কে আপনি যে এম্বাসিতে দিছেন সেই এম্বাসিতে বাকি 5 জনের কেউই আর অ্যাসাইন না। এটা কিন্তু সত্যি কথা, কারণ আমার এল এবং এম এই দুইটা ড্রাই ক্লাইমেটে 2জন মেম্বার রাখতেই হবে কমপক্ষে। আমার হাতে অপশন আছেই 2টা। আই কে যদি আমি এল এ দেই, এফ কে যদি আমি এম এম্বাসিতে দিয়ে দেই, তাহলে তো ভাই আমি বলতেই পারি যে এফ যেখানে বসছে এটা ওইখানে আর কোনো এম্বাসি মেম্বার নাই। একইভাবে এটাও কিন্তু সত্য, আই যেখানে বসবে সেখানেও কিন্তু কোনো ব্যক্তি থাকবে না। কথা কি ঠিক আছে না ভুল আছে? জি দাদা। কথা কি বুঝতে পেরেছি না বুঝতে পারি নাই বলেন? তো জি ভাইয়া তাহলে বুঝতে পারি। এটা হুম। হ্যাঁ একটা দাদা, বিষয় আর কি বুঝতে বলতে পারছি। চাচ্ছিলাম যে এটা কি আপনি এটা এটা এখানে কি এটা বোঝাচ্ছে যে যেহেতু হচ্ছে এল এবং এম এ হচ্ছে আই এবং এফ বসবে তাহলে দুইটা। আমাদের এই পাজলটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো পারবো না আমরা সলভ করতে এটা, এরকম পাজল আর একটা আসলে আমাদের কাছে? হ্যাঁ দাদা, পারবো এটা দাদা। গতকালটার মতো দাদা পারবো, সেম না আছে। পারার কোনো কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে প্রথম পাজলটা আমাদের প্রথম ক্লাস ছিল খুবই নর্মাল একটা পাজল, হরাইজন্টাল ভাবে অ্যারেঞ্জমেন্ট। এটা একটু গ্রুপিং টাইপের পাজল। এরপরে দেখেন আরো একটা পাজল আছে, 16, 17, 18, 19, 4টা প্রশ্ন আছে এটাতে। এইটা ভলান্টিয়ার দাঁড়ান, এটা একটা অনেকটা লুপ টাইপের পাজল। কি বলেছি বলেন তো? হ্যাঁ দাদা, এটা লুপ টাইপের। এটা একটা লুপ টাইপের। লুপ মানে কি? ঘুরে ফিরে আসে, ঘুরে ফিরে আসে এরকম।
আমি আসলে 19 সালের পরে, আজকে প্রায় কত 6 বছর পরে আমি পাজল পড়াচ্ছি। আমি কি পড়াতে পারতেছি আপনাদেরকে মনে হয়? দাদা জি ভাইয়া। আমি তো জি দাদা। বুঝতেছি, হ্যাঁ, বুঝি না কি আমরা তো অবস্থা। বুঝতেছি। ওকে, না আমি অনেক দিন হয়ে গেছে পাজল টাজল পড়াই না কারো, বুঝতে পারছেন? ওটা দাদা বা ইউ আমরা ক্যান, ফিল করতে পারতেছি না, আমরা ঠিকই বুঝতেছি। ওকে। তো বলছে কি দেখেন, 16 থেকে 19 সবসময় মনে রাখবেন পাজলের প্রশ্নটা একদম 100% ট্রান্সপারেন্টলি ব্রেনে সেট করতে হবে। এটাতে কোনো ব্যত্যয় হওয়া যাবে না, ঠিক আছে? ব্যত্যয় হইলেই ঝামেলা হয়ে যাবে, কিন্তু বি কেয়ারফুল। তো প্রশ্নটা পড়ি, বলছে এ ভলান্টিয়ার মানে একজন স্বেচ্ছাসেবক ইউজেস, আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। যা, খাওয়া দাওয়া করে হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি দাদা। ওকে। তো কি বলছে যে একজন ভলান্টিয়ার তিনি একটা ট্রাক ইউজ করেন কেন? টু পিক আপ ডোনেশন অফ আনসোল্ড ফুড। এগুলো আসলে বাইরের কনটেক্সটে ফরম্যাট করা পাজল, তো এই কারণে। তো তিনি কি করেন, তিনি হচ্ছেন অবিকৃত খাবার দাবার ভলান্টিয়ার। তিনি কি করেন, খাবার দাবার, জামা কাপড়, এগুলো বিভিন্ন দোকান থেকে তিনি কালেক্ট করেন ফ্রম স্টোরস, এবং কি করেন টু ডেলিভার, এবং ডেলিভার করেন এগুলাকে দেম। কোথায় ডেলিভার করেন? টু লোকেশন, বিভিন্ন লোকেশনে, হোয়ার দে ক্যান বি ডিস্ট্রিবিউটেড, যেখানে ওদেরকে কি করা যেতে পারে, ডিস্ট্রিবিউট করা যেতে পারে, মানে ওখানে দরকার আছে। হি ড্রাইভস অনলি অ্যালং এ সার্টেন নেটওয়ার্ক অফ রোড। তিনি একটা নির্দিষ্ট রোড নেটওয়ার্ক মেনে ড্রাইভ করেন। আচ্ছা, কি বলতেছে? ইন দ্য নেটওয়ার্ক দেয়ার আর টু ওয়ে রোডস কানেক্টিং ইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ পয়েন্ট। মানে কি? মানে হচ্ছে এই যে নেটওয়ার্ক, মানে যার মধ্যেখানে সে গাড়িটা চালাইতেছে, ওই নেটওয়ার্কে বলতেছে যে ভাই এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার নিচের পেয়ার স্টেশন গুলা বা পয়েন্ট গুলার মধ্যে 2 ওয়ে রোড আছে। মানে কি? 1 with 2, মানে 1-এর সাথে 2-এর 2 ওয়ে রোড। কিরকম? মানে 1 থেকে 2-এ যাওয়াও যাবে, আবার 2 থেকে 1-এ আসাও যাবে। এটা হলো 2 ওয়ে রোড। কথা কি আমরা বুঝতে পারছি? জি দাদা। হ্যালো। দাদা বুঝতে তো পারছি। আমরা একটা কাজ করি, 2 ওয়ে রোড বুঝাচ্ছি কিরকম করে দেখেন, 1-এর সাথে 2 দিয়ে নাকি। জি। এই যে দেখেন, আমি দুইটা দাগ দেখাচ্ছি না, এখানে দাগ করে দেখাচ্ছি, বলেন তো বুদ্ধি করে। দুইটা। তাহলে এই যে এটাকে বোঝাচ্ছে 2 ওয়ে রোড, তাহলে 1 থেকে 2-এ কি আছে, 2 ওয়ে রোড আছে, ভালো কথা। আবার কি আছে দেখেন, ওনারা বলতেছে 1 থেকে 3-এও আপনার কি আছে, 2 ওয়ে রোড দুই। আছে। তাহলে তো একটা বিশাল বড় ঝামেলা, হয় রাখুম কেমনে, লাগলো না একটা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু এটা বোঝার চেষ্টা করে দেখি পারি কিনা, চলেন দেখি। হ্যাঁ, আমরা বের করব যে কিভাবে 1 থেকে 3-এ আমরা 2 ওয়ে রোড আঁকতে পারি, দেখা যাক, ঠিক আছে? চলেন দেখি পারি কিনা। হ্যাঁ, একটু আমাকে একটু সময় দেন, হ্যাঁ, আমি আমি তারপরে আপনাকে বোঝাচ্ছি জিনিসটা আর কি। আমাকে জাস্ট গিভ মি সাম টাইম।
আমাদের মোট পয়েন্ট কয়টা আমরা একটু দেখে নিই, হ্যাঁ। 7 হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। দাঁড়ান, বিরক্ত হয়ে যায় না। হ্যাঁ, মশায় কামড়ায়া বুশ ডান্ডি পটাশ করে মতো আমার দিকে। কি যে একটা অবস্থা রে ভাই। একটু সময় নিচ্ছি, হ্যাঁ। একটু ঝামেলাপূর্ণ ফিগার ড্র করতে হবে আই গেস, তাই আমরা একটু সময় নিচ্ছি। পাজল করতে ভালো লাগে আপনাদের নাকি ভালো লাগে না বলেন তো দেখি। জি দাদা, এই এটা দুই দিন প্র্যাকটিস ধরে দাদা হচ্ছে, ভালো এটা লাগতেছে। হ্যাঁ, ভালোই ভালো লাগতেছে। লাগার কথা। আচ্ছা, প্রথম প্রথম দাদা একটু বুঝতে প্রবলেম হয়েছিল আর কি, পরে দিয়ে ঠিক তো হয়ে যাবে। আমাদের বলতেছিল কি, একের সাথে দুইয়ের মধ্যে একটা কি আছে, টু ওয়ে রোড আছে। আচ্ছা, একের সাথে দুইয়ের যদি টু ওয়ে রোড থাকে, তা আমরা একটা কাজ করি, আমরা 1 এবং 2-এর একটা ফিগার ড্র করে দিই, ঠিক আছে, যেন এটা আমরা সবাই বুঝতে পারি। ঠিক আছে, এই ধরেন যে এটার নাম দিলাম 1 আর এটার নাম দিলাম মনে করেন যে 2। একের সাথে 2 আপনার কি আছে, একটা টু ওয়ে রোড আছে, হ্যাঁ। এই যে আমি এটাকে মার্ক করে দিলাম যে ভাই, তোমার একের সাথে 2 একটা টু ওয়ে রোড আছে, ঠিক আছে, হয়ে গেল। হয়েছে না একটা আকাম, তাহলে আমি আকুম কেমনি হয় হয় না। দাঁড়ান তো দেখি, মিলাই। হ্যাঁ, একের সাথে 2-এ কি আছে, টু ওয়ে রোড আছে, ঠিক আছে। আবার কি বলছে, একের সাথে 3-এও একটা টু ওয়ে রোড আছে। তাহলে একের সাথে 3-এ যদি একটা টু ওয়ে রোড থাকে, আমি কি করব, আমি এই জিনিসটাকে, না এটা তো ড্র করতে গিয়ে বিশাল প্যারায় পড়ে গেলাম। ও শিট ম্যান, আমি তো ভুলেই গেছি। দাঁড়ান 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 দাঁড়ান, নাও উই উইল হ্যাভ এ ইমিডিয়েট সলিউশন। দেরি না, আমার টি কলমই তো আছে, কি বলে যে টাচ পেন আছে না, আমার ভুলে গেছি দেখছেন? হ্যাঁ দাদা, আমি কমেন্ট করছি না আপনাকে। হ্যাঁ, এই যে নেন, আমরা লিখি। তাহলে আমাদের কি বলেছে যে একের সাথে 2-এর টু এর রোড, তাহলে আমি এখানে মনে করেন যে 1 লিখলাম, ঠিক আছে। এই একের সাথে আপনার কি হয়েছে, এই যে এখানে হচ্ছে গিয়ে টু ওয়ে রোড আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। জি। আচ্ছা, এরপর কি হয়েছে, একের সাথে 3-এও আপনার একটা টু ওয়ে রোড আছে। আমি ড্র করলাম, একের সাথে 3 আমার যেহেতু টু ওয়ে রোড আছে, ঠিক আছে, এই যে ড্র করলাম। তারপর কি বলেছে, একের সাথে 5-এরও টু ওয়ে রোড আছে। হাই হাই রে, রোডের শেষ নেই দেখেন। এই যে একের সাথে, তাহলে একের সাথে 5-এরও আমি টু ওয়ে রোড রাখলাম, ঠিক আছে। তারপর কি বলতেছে, একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 5, আবার 2-এর সাথে 6-এরও একটা টু ওয়ে রোড আছে। এখানে মনে করেন একে দিলাম যে 2-এর সাথে ভাই 6-এর একটা টু ওয়ে রোড। কোন দিকে আছে আমি নিজেও জানি না, বাট ধরে নিচ্ছি যে দিকটা আছে। এই যে 2-এর সাথে কি আছে, 6-এর একটা টু ওয়ে রোড আমি ড্র করলাম, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি আছে, আহ 3-এর সাথে 7-এর একটা টু ওয়ে রোড আছে। এটাকে মনে করেন যে এইখান দিয়ে ড্র করলাম যে ভাই, ঠিক আছে, 3-এর সাথে 7-এর একটা টু ওয়ে রোড রাখলাম, ঠিক আছে। তো একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 5,
ঠিক আছে, 2 এর সাথে 6, তারপর হইলো 3 এর সাথে 7, আবার 5 এর সাথে 6 এ একটা 2 রোড আছে। এই যে 5 এবং 6 যুক্ত করে দিলাম, 2 রোড। বুঝতে পারতেছি আমরা? জি দাদা মোটামুটি। জি দাদা। বুঝতে পারতেছি, ঠিক আছে, না বোঝার কোনো কারণ নাই, ঠিক আছে। তারপরে কি বলছে, আমি সমস্যা নেই, আমার কাছে গ্রাফিক্স ট্যাব আছে, আজকে নিয়ে বসা হয়নি আর কি। তাহলে 5 এর সাথে 7 আছে। আবার কি বলছে দেখেন, 6 এর সাথে 7 একটা 2 রোড আছে। 6 এর সাথে 7 2 রোড, হায় হায় রে, কত ক্যাচ দেখেন। এই যে 6 এর সাথেও 7 একটা কি আছে, 2 রোড আছে, ঠিক আছে, ভালো। এটা ছাড়া কি আছে, বলছে দেয়ার আর, এছাড়াও অলসো ওয়ান ওয়ে রোড আছে গোয়িং ফ্রম 2 to 4। মানে কি, গোয়িং ফ্রম 2 to 4 মানে 2 থেকে 4-এ যাওয়ার জন্য একটা ওয়ান ওয়ে রোড আমার আছে। খেয়াল করে দেখেন, 2 থেকে 4-এ যাওয়ার জন্য একটা ওয়ান ওয়ে রোড আছে বলতেছে। তারপর কি বলতেছে, 3 থেকে 2-এ যাওয়ার জন্য একটা ওয়ান ওয়ে রোড আছে। আবার 4 থেকে 3-এ যাওয়ার জন্য একটা ওয়ান ওয়ে রোড আছে। তার মানে কি, এটা কিন্তু একটা সিঙ্গেল লাইনের লুপ ক্রিয়েট করতেছে, তাই না? জি হ্যালো, দাদা। হ্যাঁ। তো সিঙ্গেল লাইনের লুপ যেহেতু ক্রিয়েট করতেছে, তাহলে তো এখন আর একটু ফিগারটা আমরা তাহলে ঝামেলা করে ফেলছি, কারণ 5কে আমরা দিয়ে দিছি এইখানে, নাকি? হ্যালো, 5কে যেহেতু এখানে দিছি, তাহলে 4কে তো আমরা আসলে এখানে কোন বসায় লুপ ক্রিয়েট করতে পারতেছি না। 4কে যদি আমরা বাইরেও বসাই, তাহলে কিন্তু কি হবে, 2 থেকে 4, ঠিক আছে, 3 থেকে 2 করতে গেলে আবার রোড ইন্টারসেক্ট করতে হবে, একটা তাহলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা নেই। তাহলে আমি কি করব, আমি একটা বুদ্ধি বের করবো। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি বলি, মনে 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 করেন যে আমার বাইরে এখানে মনে করেন 4 নাম্বার এটা আছে, এখন আমি 2 থেকে 4 একটা রোড আঁকবো, ভালো কথা, হ্যাঁ। তারপরে 4 থেকে 3-এ আঁকবো, ভালো কথা, কিন্তু 3 থেকে 2 যখন আঁকবো তখন জিনিস ইন্টারসেক্ট করবে না, বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। ইন্টারসেক্ট করবে। তাহলে আমি এই সমস্যা দূর করবো কিভাবে? এই সমস্যা দূর করার একটা সহজ উপায় হলো, এই 5 নম্বর রোডটাকে আমরা বাইরে নিয়ে যাব। যে 1-এর সাথে 5 আর 5-এর সাথে 6, তাহলে একটা কাজ করি, আমরা 5 নম্বর রোডটাকে এইখানে দিয়ে দিই। এই যে দেখেন, এই যে দেখেন, আমার যা কন্ডিশন আছে সেটাও কনফার্ম হলো, এবং আমার ফিগার ড্র করাটাও কি হলো, ইজি হলো। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? এখান থেকে এটাকে মুছে দিলাম, যে 5 এবং 6-এর যে এক্সিস্টেন্স দরকার ছিল সেটা রইলো না, ঠিক আছে। কিন্তু দেখেন আমার কাজটা এখন অনেক ইজি হবে। এইখানে এসে আমি এখন 4 নম্বরটা ড্র করব। 4 নম্বরটা ড্র করলে আমার কাজটা কিন্তু অনেক ইজি হবে। দেখেন কিভাবে, 2 থেকে 4-এ একটা সিঙ্গেল ওয়ে রোড আছে, এই যে আমি দিলাম 2 থেকে 4-এ যাবে ফ্রম 2 to 4, 2 থেকে 4-এ। তারপর কত, 3 থেকে 2-এ, ফ্রম 3 to 2। এই যে আমি 3 থেকে 2-এ ড্র করলাম, দেখেন কত ইজিলি হচ্ছে, দেখছেন। আর একটা কি, ফ্রম 4 to 3, এই যে 4 to 3 তে যাওয়ার রোড, দেখছেন লুপটা ক্রিয়েট হলো, তাহলে এবার সুন্দর লুপ হয়েছে না একটা। জি বুঝতে পারছেন? তো ফিগারটা ড্র করার সময় কিন্তু আপনার কি করতে হবে, খুবই কেয়ারফুলি ড্র করতে হবে। যেমন আমি ভুল করে 5 নাম্বারটা মধ্যখানে আঁকছি, আঁকার পর আই রিয়েলাইজ যে না, আমার তো ঝামেলা হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু ঝামেলা। তাহলে আমরা এখন এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। চলেন প্রথমেই যাব আমরা কত নাম্বার প্রশ্নে। এখন দেখেন আরো অনেক কন্ডিশন বলছে, এখানে আমরা কন্ডিশন গুলো পড়ি। বলতেছে টু মেক এ ট্রিপ, একটা ট্রিপ বানানোর জন্য, ইনভলভিং পিক আপ অ্যান্ড ডেলিভারিজ। পিক আপ মানে কি, তুলে নেওয়া, এবং সেটাকে ডেলিভারি করা। এটা করার জন্য দ্য ভলান্টিয়ার অলওয়েজ টেকস এ রুট ফর দ্য হোল ট্রিপ পাসেস থ্রু দ্য ফিউয়েস্ট অফ দ্য পয়েন্ট 1 through 7। মানে কি, মানে পিক আপ থেকে নিয়ে, মানে যেখান থেকে সে পিক আপ করবে ওখান থেকে নিয়ে যেখানে ডেলিভারি করবে ওইখানে দেওয়ার জন্য তিনি কি করেন, শর্টেস্ট পসিবল ট্রিপটা তিনি ইউজ করেন। যেমন ধরেন আমি যদি বলি, ডান দিকে তাকান, আমি যদি বলি যে ভাই আপনি 1 নম্বর থেকে কিছু নিয়ে আপনি দিবেন কয় নম্বরে, আপনি দিবেন হলো মনে করেন 7 নম্বরে। তা আপনি কিন্তু সরাসরি কি করতে পারেন, 1 থেকে 3, 3 থেকে 7-এ আসতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি 1 থেকে 5-এ যাব, 5 থেকে 6-এ যাব, 6 থেকে 7-এ যাব, কোনো সমস্যা নাই। কিন্তু
বলা হয়েছে তিনি শর্টেস্ট রুটটা ইউজ করবেন। শর্টেস্ট রুট কোনটা? 1 3 7। কারণ কি এর মধ্যেখানে শুধু একটা পয়েন্ট আছে, আর কোনো পয়েন্ট নাই। কথা বুঝতে পারছেন কি বলছি? জি আচ্ছা, গেল। তারপর কি বলেছে যে বলতেছে যে কাউন্টিং এ পয়েন্ট টুয়াইস ইফ দ্য ভলান্টিয়ার পাসেস থ্রু ইট টুয়াইস, মানে কি যদি কোনো একটা পয়েন্টের মধ্যে খান দিয়ে তাকে দুইবার যেতে হয় তাহলে সেটাকে আবার কি করতে হবে? দুইবার কাউন্ট করতে হবে। মনে করেন আপনি 1 থেকে 6 গেছেন শর্টেস্ট পসিবল রুটে, আপনি 1 5 6 পারেন, 1 2 6 পারেন, সেক্ষেত্রে 5 কিন্তু আপনার একবারই কাউন্ট করা হবে, বা 2 একবারই কাউন্ট করা হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি, কি বলতে পারি আপনাকে, যে ভাই তুমি 1 থেকে গিয়ে 6 পৌঁছাইয়া আবার 1 আসবা, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে 1 থেকে 2 যাবেন, 2 থেকে 6 যাবেন, 6 থেকে আবার 2 গিয়ে তারপর 1 আসবেন। তার মানে আপনি বলবেন কি যে ভাই আমি 2বার পাস করেছি। বুঝতে পারলাম ব্যাপারটা? জি আচ্ছা, গেল। দাদা এবার দেখেন, দাদা এটা বুঝি নাই। মানে কোনো পয়েন্ট যদি আপনি 2বার ক্রস করেন তাকে 2বার কাউন্ট করতে হবে। ধরেন আপনার কোনো একটা জার্নিতে আপনি কোনো একটা পয়েন্ট 2বার ক্রস করতেছেন শর্টেস্ট পসিবল রুট পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি 2বার কাউন্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। অর্থাৎ আমি 1 থেকে 6 যাওয়ার সময় যদি 5-এর রাস্তাটা ধরে যাই তাহলে আমি 5কে 2বার কাউন্ট করব, মানে 1 না, থেকে। আমি কিন্তু বলি নাই 1 থেকে 6, আমি বলেছি 1 থেকে 6 যাবেন, 6 গিয়ে আবার 2 চলে আসবেন, সরি 1 আচ্ছা চলে আসবেন। আচ্ছা। তাহলে এখানে যে কোনো একটা রুট আপনি 2বার করতেছেন না, 1 থেকে হ্যাঁ, 5 হয়ে 6, তারপরে আবার 6 থেকে 5 হয়ে 1 আসতেছেন। মানে যদি কোনো পয়েন্ট আপনি 2বার পার করেন তাহলে 2বার কাউন্ট করবেন, এই হলো গিয়ে কথা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বলতেছি কি দেখেন, বলতেছে দ্য ভলান্টিয়ার্স হোম ইজ অ্যাট পয়েন্ট 3। তার মানে কি? তার মানে ভলান্টিয়ারের বাসা, হোম, এটা হলো পয়েন্ট 3-তে। তাহলে আমি এখানে এইচ মার্ক করলাম, যে এইচ। তারপর কি বলতেছে? ডোনেশন ক্যান বি পিক আপ অ্যাট সুপার মার্কেট পয়েন্ট এ, মানে এতে আপনার কি আছে? সুপার মার্কেট আছে, এস দিয়ে মার্ক করলাম। ক্লোদিং স্টোর আছে কোথায়? পয়েন্ট নম্বর 5-এ, এখানে সি দিয়ে মার্ক করলাম, ক্লোদিং স্টোর। তারপর কি আছে? বেকারি আছে 4-এ, 4-কে আমি বি দিয়ে মার্ক করলাম, যে ভাই এখানে একটা কি আছে? বেকারি আছে। ডেলিভারি, তার মানে এখান থেকে আপনি জিনিসগুলো নিতে পারেন। আপনার বাসা হইলো 3 নম্বরে, আপনি সুপার মার্কেট থেকে জিনিস নিতে পারেন, খাবার, বেকারি থেকে খাবার নিতে পারেন, আবার এই যে ক্লোদিং স্টোর থেকে জামা কাপড় নিতে পারেন। আর ডেলিভারি করবেন কোথায় কোথায়? টিউটরিং সেন্টার এট পয়েন্ট 2। এই যে এখানে তাহলে টি মার্ক করে দিলাম, যে এখানে আমার পয়েন্ট 2-তে কি আছে? টিউটরিং সেন্টার আছে, এখানে আমি ডেলিভারি করব। তারপরে কি? ডিস্ট্রিবিউশন সেন্টার এট পয়েন্ট 6 আছে কি? ডিস্ট্রিবিউশন সেন্টার, ডি লিখে দিলাম, ডিস্ট্রিবিউশন। মনে থাকবে তো, না ভুলে খেয়ে বসে থাকবো আমরা? মনে জি থাকবে। দাদা। আর 7-এ আছে কি? শেল্টার। এখন 7-এ যে শেল্টারটা আছে, সমস্যা হলো আমাদের কিন্তু এস দিয়ে সুপার মার্কেটও আছে, তাহলে শেল্টার বোঝানোর জন্য আমরা এস এইচ লিখে দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? জি দাদা। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো ভাই? তার মানে দাঁড়াইলো এইটাই, যে আমি লাল মার্ক করে দেই, যে আমার বাসা হইলো হোম, আমি জিনিস কালেক্ট করতে পারি সুপার মার্কেট থেকে, বেকারি থেকে, ক্লোদিং স্টোর থেকে। আর জিনিস ডেলিভারি করতে পারি কোথায় কোথায় ভাই? জিনিস ডেলিভারি করতে পারি হচ্ছে আপনার কোথায় কোথায়? এই যে ডিস্ট্রিবিউশন পয়েন্টে, অথবা ধরেন টিউটরিং সেন্টারে, অথবা শেল্টারে। বুঝতে পারছি ব্যাপারটা? জি দাদা। তার মানে পুরো প্রশ্নে আমার বাসা হলো একটা, 3টা জায়গা থেকে জিনিস কালেক্ট করতে পারি, আর 3 জায়গায় আমি দিতে পারি। শেষ হয়ে গেল, পড়া শেষ। আমি ওই টাইপ করার এটা নাই, ছিল না বলে আজ দেরি হলো, এটা বুঝাইতাম, আর কিছুই না। এখন প্রশ্ন পড়ি। ইফ 16 নম্বর প্রশ্ন, ইফ দ্য ভলান্টিয়ার স্টার্টস এট দ্য সুপার মার্কেট, মানে কি তিনি সুপার মার্কেট থেকে যাত্রা শুরু করলেন, উনি নেক্সটে কোথায় যাবেন? শেল্টারে যাবেন। তাহলে এটা, তাহলে বলতে হবে ফার্স্ট ইন্টারমিডিয়েট পয়েন্ট, সেটা কোনটা হবে বলেন তো বুদ্ধি করে? জি বি। হ্যাঁ, ঠিক হবে দাদা। কোনটা হবে? বি। বি 3। বি হবে। কেন বি হবে? কারণ আমার টার্গেট হলো শর্টেস্ট পসিবল ডিস্টেন্স। এখন আমি সুপার মার্কেট হয়ে, ক্লোদিং স্টোর হয়ে, ডিস্ট্রিবিউশন হয়ে শেল্টারে আসতে পারি, সেটা কোনো সমস্যা নাই।
আমার শর্টেস্টটা হলো কোনটা, একটা পয়েন্ট পার হলে হয়ে যাচ্ছে। সুপার মার্কেট থেকে হোমে যাব, হোম থেকে শেল্টার। তাহলে হোমটা কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে অ্যান্সার ইজ বি। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। আচ্ছা, 17 নম্বর প্রশ্নতে এবার আমরা আসি। ইফ স্টার্টিং ফ্রম হোম, আপনি যদি হোম থেকে শুরু করেন, এই যে 3 থেকে শুরু করেন, আমরা এটা মার্ক করি, মার্ক করলে আর ইজি হবে যে আমি 3 নাম্বার থেকে শুরু করলাম, ঠিক আছে। আমার কি, দ্য ভলান্টিয়ার নেক্সট টু মেক পিক আপ ফর শেল্টার, সে কি করবে? সে শেল্টারের জন্য পিক আপ ম্যানেজ করবে। মানে কি, আমি আমার বাসায় আছি, আমার এখন টার্গেট হইলো যেমনি হোক শেল্টারে গিয়ে কিছু জিনিসপত্র দিয়ে আসতে হইব। তো আমার ফাইনাল ডেস্টিনেশন তাইলে কি? আমার ফাইনাল ডেস্টিনেশন তাইলে 7 নম্বর ঘর, শেল্টার। এটা বুঝতে পারছি? জি এখন বলতেছে তিনি কি করবেন, তিনি হচ্ছেন এই পিক আপ নেওয়ার জন্য, শেল্টারের পিক আপ নেওয়ার জন্য সে হয় সুপার মার্কেটে যাবে এবং বেকারিতে যাবে, ইন আইদার অর্ডার। মানে কি, সে আছে হোমে 3 নম্বরে, সেখান থেকে সে পিক আপ নিয়ে যাবে কোথায়? শেল্টারে। তো শেল্টারে যাবে, সে কি পিক আপ নিয়ে যাবে? ওই যে সুপার মার্কেট থেকে আর হচ্ছে বেকারি থেকে জিনিসপত্র নিয়ে সে হচ্ছে যাবে। এই হলো গিয়ে কথা। তারপর সে হচ্ছে গিয়ে ফাইনালি শেল্টারে পৌঁছাবে। তার মানে কি, তাকে হোম থেকে যাত্রা শুরু করে এই 1 এবং 4-এ পৌঁছাতে হবে। এখন কেমনে পৌঁছাবেন? আইদার অর্ডার। আপনি এমন হতে পারে প্রথমে 1 নম্বরে যাবেন সুপার মার্কেটে, তারপরে আপনি বেকারিতে যাবেন, তারপরে শেল্টারে গেলেন সবকিছু নিয়ে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে হোম থেকে আপনি বেকারিতে যাবেন, বেকারিতে গিয়ে তারপর আপনি সুপার মার্কেটে যাবেন, ওইটাও হইতে পারে, আমরা জানি না। যেটা মন চায় সেটা করবেন, কিন্তু আপনার কাজ কি? হোম থেকে বের হয়ে সুপার মার্কেট বেকারির খাবার নিয়ে সরাসরি শেল্টারে যাওয়া। বুঝতে পারছি না আমরা সবাই? জি এখন দেখেন, আপনার টার্গেট কি? আপনার টার্গেট হলো শর্টেস্ট পসিবল রুট ইউজ করা। এখন হোম থেকে আর যাই কিছু হোক, বেকারিতে যাওয়ার কোনো ওয়ে নাই, আছে কি? না না, দাদা, ওয়ান ওয়ে রাস্তা ওটা। নাই। তাইলে ওয়ান সে ওয়ে প্রথমে রোড, কি করবে? সে হোম থেকে প্রথমে যাবে হলো সুপার মার্কেট, মানে কি সুপার 1 সুপার নম্বর মার্কেট। স্টেশনে যাবে, ঠিক আছে। ওইখান থেকে জি, জিনিসপত্র নিবে, তারপর টুতে যাবে। নেয়ার পর সে কি করবে? সে টুতে হচ্ছে যাবে। আপনার যাবে, তাকে টু শর্টেস্ট পসিবল রুট বের করতে হবে। and তার টার্গেট তো বেকারিতে যাওয়া, তাহলে বেকারিতে যেতে হলে তাকে আলটিমেটলি 2-এ যেতে হবে। এই যে 2 নম্বর টিটোরিং সেন্টার, এখান থেকে সে কি করবে? বেকারিতে যাবে, 4 নম্বরে যাবে। যাবে। 4 নম্বরে জিনিস পাওয়ার পরে সে কি করবে? সে 3-এ আবার ফেরত আসবে। হোমে ফিরে আসবে, মানে 3 নম্বরে ফিরে আসবে। এরপর সে শেল্টারে গিয়ে পৌঁছাবে। এম আই রাইট অর রং? টেল মি। জি রাইট, রাইট। ইয়েস। কথা কি আমার জি ঠিক দাদা। আছে? 100%। এখন প্রশ্নটা কি, মানে এটা ছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নাই। না আর করতে পারেন, আপনি দুনিয়া ঘুরে আসতে পারেন, বাট শর্টেস্ট পসিবল রুট হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে উনি বলতেছে যে দ্য ফার্স্ট 2 ইন্টারমিডিয়েট পয়েন্ট অন হিজ রুট, এই হোম থেকে বের হয়ে প্রথম যে 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট পড়বে, বিগিনিং উইথ দ্য ফার্স্ট মাস্ট বি কোনটা, মানে প্রথম থেকে এটা হয়ে কোনটা হবে? তো 3 না না, নম্বর ঘর থেকে বের হয়ে ওনার প্রথম ইন্টারমিডিয়েট রুট দুইটা কি কি? 1 এবং 2। 2। বিগিনিং উইথ দ্য ফার্স্ট মানে কি, প্রথমে 1-এ যাব, তাহলে আমার অপশন দেখতে হবে প্রথমে 1 আছে কোথায়, এই যে এ আর বি তে হচ্ছে 1, তারপরে যাব কোথায়? 2-এ। তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলাম আমরা? জি জি দাদা। গুড। এরপর কি বলেছে আসেন দেখি। এবার দেখেন ঝামেলা, বলছে ইফ স্টার্টিং ফ্রম ক্লোদিং স্টোর। তো ক্লোদিং স্টোর মানে কি? 5 ক্লোদিং নম্বর। স্টোর মানে হইলো আপনি, কই গেল, এই যে 5 5 নম্বরে Five. আছেন। 5 নম্বর। 5 নম্বরে আপনি আছেন, তাহলে 5 নম্বরে ক্লোদিং স্টোর থেকে আপনি যদি বলেন, কি বলতেছে, দ্য ভলান্টিয়ার নেক্সট ইজ টু পিক আপ ব্রেড, তাকে ব্রেড নিতে হবে, রুটি নিতে হবে কোন জায়গা থেকে? 4 এট নম্বর আইদার 4 নম্বর। থেকে। অর বেকারি। আপনি আছেন 5 নম্বরে, আপনি হয় সুপার মার্কেট অথবা বেকারি থেকে রুটি নিবেন। হুইচ এভার স্টপ মেক দিস রুট গো থ্রু দ্য ফিউয়েস্ট পয়েন্ট, যেই রোডটা ফলো করলে তার সবচেয়ে কম পয়েন্ট ক্রস করতে হবে সেটাই সে নিবে। তার মানে কি, 5 নম্বর রুট থেকে আমার টার্গেটটা কি? আমার টার্গেট হলো ব্রেড ম্যানেজ করা। রেট কিনতে এটা হবে। আমি কোন ওকে। জায়গা থেকে ম্যানেজ করব? সেটা আমি ম্যানেজ করব হয় সুপার মার্কেট থেকে, অর্থাৎ 1 নম্বর থেকে, অথবা 4 নম্বর মানে 4 বেকারি থেকে। নম্বর থেকে, যেখান বেকারি থেকে থেকে। পারি করব। করার পরে আমার টার্গেট কি? আমার টার্গেট হলো দেন ইজ টু গো টু শেল্টার। শেল্টার কোথায়? 7 নম্বরে আমি যাব।
তাহলে এই যাত্রার জন্য, হ্যাঁ, আমরা এটা একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে যেন বুঝতে পারি। এখন এখন আপনি ভাই রুটি অনেক জায়গা থেকে নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার টার্গেট কি? যাত্রাটা যেন ছোট হয়। তাহলে এখন বলতেছে, কি বলতেছে, দ্য ফার্স্ট 2 পয়েন্ট, এই যাত্রায় তার প্রথম যে 2টা পয়েন্ট হবে, হি রিচেস আফটার দ্য ক্লোদিং স্টোর, অর্থাৎ এই ক্লোদিং স্টোর থেকে উনি প্রথম কোন 2টা পয়েন্টে পৌঁছাবেন, বিগিনিং উইথ দ্য ফার্স্ট, প্রথম থেকে বলতে হবে, ঠিক আছে? 1 and 5 3 নাম্বার পয়েন্টে আছেন, 1 বা 4 থেকে রুটি নিয়ে আপনাকে পৌঁছাতে হবে শেল্টারে সাথে। তাহলে আপনি কোন জায়গা থেকে রুটি নিলে আপনার জন্য ভালো হবে আমরা একটু দেখি, আসেন, ঠিক আছে? সুপারমার্কেট থেকে। 1 3 যদি মনে করেন যে ভাই আমি 5 নম্বরে আছি, আমার টার্গেট হলো ভাই যেমনি হোক 7 নম্বরে পৌঁছানো, ঠিক আছে? আমার মধ্যেখানে রুটি পাইলেই হইব। রুটি আছে কোথায়? 1 অথবা 4-এ গেলেই হবে। তো আমি একটা কাজ করতে পারি, 5 নম্বর থেকে 1 নম্বরে গেলাম, 1 নম্বর থেকে 3-এ গিয়ে 3 7-এ গেলাম, পৌঁছাই। 3 হতে থেকে পারেন 7 এটা? হইতে যে পারে। 1 নম্বরে রুটি আছে, তারপর হ্যাঁ আমি দাদা, 3 নম্বর পার হয়ে 7-এ গিয়ে পৌঁছে গেলাম। এটা হইতে পারে না বলেন তো বুদ্ধি করে? হইতে জি পারে হতে দাদা। পারে। এটা কিন্তু হইতে পারে। আর একটা জিনিস কি হইতে পারে এটা ছাড়া, যে 5 5 থেকে নম্বরে ভাই আমি আছি, আমার লক্ষ্য হইলো 7 নম্বরে যাওয়া। এখন রুটি আমি পাবো কোথায়? হয় সুপার মার্কেটে পাবো অথবা বেকারিতে পাবো। তো বেকার সুপার যাবো। মার্কেটে পাইলে কি প্রথমে 5 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 7, তা না করে আমি যদি বেকারি থেকে রুটি নেই, মানে চাইরে আসতে চাই, তাইলে কিন্তু কি করতে হবে দেখেন। এবার শুরু করি, ঈশ্বরের নামে যাত্রা শুরু করি। প্রথমে আমি 5 থেকে যাব 6-এ, হচ্ছে 1-এ, 1 থেকে যেতে হবে 1 আমাকে থেকে 2, 2-এ। যদি মনে 2 করি থেকে সুপার 4, মার্কেট থেকে রুটি আমি নিব না, ঠিক আছে, 2 থেকে আমাকে যেতে হবে 4-এ, 4-এ, 4-এ বেকারি, তারপরে আমাকে আসতে হবে 3-এ, আবার 3-এ যেতে তারপর হবে। আমাকে যেতে হবে 7-এ। তাহলে 7-এ। কোন রুটটা ছোট, সুপার মার্কেট থেকে ব্রেড নেওয়া নাকি বেকারি থেকে নেওয়া, বলেন তো দেখি? সুপারমার্কেট থেকে সুপারমার্কেট নেন। দাদা। তাহলে চক্ষু বন্ধ করে বলেন, 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথম 2টা আনসার পয়েন্ট বি, কোনটা কোনটা হবে আপনার? 1 1 and and 3। 3 কত সহজ প্রশ্ন, কঠিন না ইজি বলেন? ইজি, মানিবার তো দাদা। এখন তো ইজি লাগছে। কত সহজ। বুঝলে তো মেন ভালোই কাহিনী লাগে। ডায়াগ্রাম, যদি আপনি 5 নাম্বার এটারে ভিতরে আঁকতেন তাহলে আপনার ডায়াগ্রাম হতে জন্মের কঠিন, আপনি প্যাচ খাইছেন। ডায়াগ্রাম আঁকা আঁকলে হ্যাঁ কিন্তু ডায়াগ্রাম আঁকলে কিন্তু সহজ। হ্যাঁ, তাহলে এবার পরেরটা কি বলছে? 19 নাম্বার লাস্ট কোশ্চেন। ইফ দ্য ভলান্টিয়ার ইজ টু মেক এ ট্রিপ স্টার্টিং এট দ্য শেল্টার, ওনাকে শেল্টার থেকে একটা যাত্রা শুরু করতে হবে 7 নম্বর থেকে। তারপর ওনার টার্গেট কি? নেক্সট গোয়িং টু বেকারি ফর এ পিক আপ, তারপরে তাকে 4 নম্বরে যেতে হবে খাবার কালেক্ট করার জন্য, পিক আপ করার জন্য। এন্ড দেন এন্ডিং এট দ্য ডিস্ট্রিবিউশন সেন্টার, তারপর তিনি যাত্রাটা শেষ করবেন 6 নম্বরে গিয়ে। অর্থাৎ আমি এখন শেল্টারে 7 নম্বরে আছি, এখান থেকে আমার কাজ হলো 4 নম্বরে গিয়ে খাবারটা কালেক্ট করা, এরপর সেটাকে আমাকে কি করতে হবে? ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে দিতে হবে। তাহলে বলতে হবে আমার এই যাত্রায় প্রথম 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট কি হইতে পারে। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হলো শর্টেস্ট পসিবল রুট ইউজ করা। আমার টার্গেট, আমি 7-এ আছি, 7 থেকে 4-এ গিয়ে খাবার কালেক্ট করব, কালেক্ট করে আমি 6 নাম্বার গিয়ে দিয়ে দেবো নাকি? দাদা। তাহলে আমরা পসিবল রুটগুলো ভাবি। আমি 7 থেকে শুরু করে আমাকে পৌঁছাতে হবে আলটিমেটলি 6-এ খাবার ডেলিভারি করার জন্য। তো একটা উপায় হইতে পারে কি, আমাকে প্রথমে চিন্তা করতে হবে শর্টেস্ট পসিবল রুটে আমি 4-এ কেমনে যাব, ঠিক আছে? তো একটা উপায় হতে পারে যে, আমি এটা কয়েকটা উপায় লিখে নিই, একটু দাঁড়ান আমার হচ্ছে 7, সুবিধার্থে। 3, 2, 4। একটা উপায় হতে পারে যে ভাই 7 থেকে প্রথমে যাব 3-এ, 3 থেকে যাব 2-এ, থেকে যাব 4-এ, কারণ তারপর 4। 4-এ ঢোকার জন্য, বেকারি থেকে খাবার নেওয়ার জন্য আপনাকে 2 দিয়েই আসতে হবে। তাহলে এখন 7 থেকে আপনি 2 যাবেন কিভাবে? শর্টেস্ট পসিবল রুট কি? শর্টেস্ট 7, 3, পসিবল রুট 2, হচ্ছে দাদা আপনার 7 6 2 4। 7 7, 3, 3 2, 2 4। আমরা একটা উপায় পেলাম, 7 থেকে 3-এ যাব, 3 না থেকে 6-এ দাদা। দাঁড়ান বলতেছি, 2-এ যাব, 2 থেকে আমি 4 4-এ যাব। এই যে আমি বেকারিতে চলে আসলাম, নাকি আসলাম না? জি জি, আসলাম কিনা বলেন? জি দাদা জি। আসলাম। এই যে বেকারিতে আমি আসলাম, 4-এ যে আমি আসলাম, এরপরে তো আমি 4 থেকে এখন আমাকে যেতে হবে কোথায়? 6-এ, তাই না? এখন এই 4 থেকে 6 আমি যেতে পারি কিভাবে বলেন তো বুদ্ধি করে? 4, 3, 2, 4 2 দিয়ে 6। 2 6
সাথে হতে আইসা পারে 3 2 যে 6 আমি 4 থেকে 3-এ যাব, 3 থেকে 7-এ যাব, তারপর 6-এ যাব, হতে পারে না? জি 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 আবার হতে পারে, কিন্তু উপরে একটু যাওয়া যায়। বড় হবে। তাহলে আমি 4 থেকে 3-এ যাব, 3 থেকে 7-এ যাব, 7 থেকে আমি 6-এ যাব। এটা একটা উপায় হতে পারে, পারে কিনা? ইয়েস অর নো? জি পারে পারে। ইয়েস পারে। এখন প্রশ্ন হলো, এখন একটা বিষয় বুঝেন, প্রশ্ন হলো আমাকে বলছে পরীক্ষার হলে কি আপনি আপনি যদি ব্রেইন না খাটান প্রশ্নের মধ্যে হারাই যাবেন গা। আমারে বলছে প্রথম 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট বের করেন। তো প্রথম 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট তো ভাই আমার টার্গেট কি প্রথমে 4-এ পৌঁছানো, তাই না? জি তাহলে 3 আর 2 হবে। ভাই বুঝতে পারছেন প্রশ্নটা আমার? জি জি দাদা আমাকে আলটিমেটলি 4 থেকে খাবার নিয়ে 6-এ পৌঁছাতে হবে। আমাকে তো বলে নাই ভাই তুমি সমস্ত রুট অ্যানালাইসিস করো, আমাকে বলছে তোমার প্রথম 2টা পয়েন্ট কি হইতে পারে। এখন আমি 4-এ কোনোভাবে পৌঁছাইয়া যেইভাবে মন চায় শর্টেস্ট পসিবল করে আমি গেলাম, কিন্তু আমার 4-এর আগেই 2টা পয়েন্ট চলে আসবে এটা আমি বুঝা গেছি নাকি? জি 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 কথা কি বুঝতে পারছেন আমার? জি দাদা। জি দাদা, বুঝতে পারছেন। তাহলে আমাকে 4 পর্যন্তই ভাবলেই কাজ হয়ে যাবে, কিন্তু খেয়াল করে দেখেন তাহলে আমি 4-এ পৌঁছতে পারি কিভাবে? 7 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 4। আরো একটা উপায় আছে, 7 থেকে 6, 6 থেকে 2, 2 থেকে 4। এটাও তো হতে পারে, পারে না এটা? জি জি পারে। জি দাদা হতে পারে কিনা? হুম জি পারে। 7 থেকে 2, ঠিক আছে, তারপরে মনে করেন যে 2 থেকে কি এই যে কি 7 গেল, থেকে 6 দাদা সরি 7 থেকে 6, ভুল টাইপ করছি। 7 থেকে 6, 6 থেকে 2, 2 থেকে 4। তার এখন থেকে ঠিক। 4-এ আসার পরে আমি 6-এ কেমনে পৌঁছালাম পরেরটা ভাববো, কারণ আমার তো প্রথম 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট নেই ভাবতে হবে নাকি? জি জি দাদা এখন আর কোন উপায় কি আছে শর্টেস্ট পসিবল যেখানে আমি 4-এ পৌঁছাতে পারি? 7 থেকে 6-এ গিয়ে 2-এ গিয়ে 4, 2টা ইন্টারমিডিয়ারি। 7 থেকে 3-এ গিয়ে 2-এ গিয়ে 4, এখানেও 2টা ইন্টারমিডিয়ারি। তার মানে এর চাইতে শর্টে আমার আর কোনো রুট নাই। অর্থাৎ আমি যখন ডিস্ট্রিবিউশনে দিতে যাব আমার পিক আপ কালেক্ট করে 4 নম্বর পয়েন্ট থেকে, তখন হতে পারে আমি 7 থেকে কি করতে পারি? 3-এ যেতে 3 পারি, 3 2 থেকে 2-এ যেতে পারি। ব্যাপারটা এরকম না দিলে? জি এটা উপরটা ভুল লিখছি আর কি। 7 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 4 এটা হতে পারে, অথবা 7 থেকে 6, 6 থেকে 2, 2 থেকে 4। যেটাই করেন না কেন আমাকে কিন্তু আলটিমেটলি 4 পর্যন্ত পৌঁছাইতে 2টা ইন্টারমিডিয়ারি পয়েন্টই লাগতেছে নাকি? জি জি দাদা তাহলে কি হতে পারে? 3 এবং 2 হতে পারে ফার্স্ট 2টা ইন্টারমিডিয়েট পয়েন্ট, অথবা 6 অথবা 2 হতে পারে ফার্স্ট ইন্টারমিডিয়েট পয়েন্ট। যে কোনো একটাই হতে পারে। এই জন্যই দেখেন প্রশ্নে বলা হয়েছে ক্যান বি, এখানে কিন্তু মাস্ট বি বলে নাই, বলছে? জি না। না তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি। 6 2 ডি 6 and বুঝতে পারছেন 6 কেন and ক্যান 2। বি বলছে? দেখেন আগের প্রশ্নে কিন্তু বলছে মাস্ট বি, এই প্রশ্নে গিয়ে বলছে হ্যাঁ ক্যান বি। ঘটনাটা বুঝতে পারছেন কি ঝামেলাটা এবার? জি দাদা একের অধিক অ্যান্সার হতে পারে তাহলে আমরা মজা পাইছি না ক্লাসটা করে অনেক? জি দাদা অনেক মজা জি পেয়েছি দাদা, অনেক। ওকে, আচ্ছা আমি একটা জিনিস একটু বলি, বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের এখন থেকে প্রতি বৃহস্পতিবারে হুম আমাদের জামিল স্যার আপনাদের প্রিলিমিনারি ক্লাস শুরু করতে যাচ্ছেন একটা ব্যাচের সাথে, ঠিক আছে? সো ওই ব্যাচে আপনারা ডিরেক্টলি ক্লাস করবেন, হ্যাঁ? প্রতি বৃহস্পতিবার অর্থাৎ থার্সডেতে ক্লাস হবে। এখন আজকে অলরেডি ওরিয়েন্টেশন হয়েছে, মানে নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে। এই জন্য আমি আপনাদের ক্লাসে পার্টিসিপেট করাই নাই। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, রমজান মাস তো, সো শিডিউলটা আমরা চেঞ্জ করবো, বাট নর্মালি 7:30টার সময় শিডিউলটা থাকবে, ঠিক আছে? বাট চেঞ্জ করে আমরা হয়তো বা 9টা 9:30 বা 10টার দিকে বা 10:30 নিয়ে যাবো। ওইটা আমি গ্রুপে জানাই দিব। কি বলছি বুঝতে পারছেন? জি ওকে দাদা তাহলে আমি শুরু করলাম পাজল ক্লাস, যদি আমাদের শিডিউলে ছিল 3টা ক্লাস, 2টা ক্লাস, কিন্তু আমরা এখন আগায় যাওয়ার চেষ্টা করতেছি। আমি একদিক দিয়ে পাজল ক্লাস টানবো, আর একদিক দিয়ে জামিল স্যার হচ্ছে আপনাকে প্রিলি ক্লাস টানবে। তো আমি পাজল শেষ করে ক্রিটিক্যাল রিজনিং শেষ করব, মিন টাইমে জামিল স্যার আপনাদেরকে প্রিলিমিনারি ক্রিস্টোফেল মাস্টার্স এই বইগুলো দিয়ে প্রিলিমিনারি শেষ করবে। এরপরে আমি ইংলিশের কি শুরু করব? ইংলিশের হচ্ছে আপনাদের শুরু করব, কি বলে, ব্যারন্সের সেট, ঠিক আছে, জিআরই বিগ বুক, জিম্যাট, এগুলো শুরু করব, ঠিক আছে? ওকে দাদা। ওকে দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। এর মধ্যে আপনার ম্যাথটা কে করবে? সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ দাদা। আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য আশীর্বাদ করবেন।